পানি ধীর গতিতে নামায় দীর্ঘায়িত হচ্ছে দুর্ভোগ, বাড়ছে রোগবালাই, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জন। ত্রিপুরায় বল্লামুখা খালের বাঁধ কেটে দেয় ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা, বলছেন স্থানীয়রা। বাঁধটা কাটিয়ে দিচ্ছে, এই ছোট করে কাটবার কারণে এত বড় নদীটা হয়ে গেছে। আমরা এখানে সব জায়গায় একসাথে প্লাবিত হচ্ছে, শুধু এই পানিগুলো গিয়ে খতিয়ে দেখার পরই বিস্তারিত জানাতে চান কর্মকর্তারা। সরকার পতনের দিনও কোনাবাড়িতে নির্বিচার গুলি চালায় পুলিশ, হৃদয় সহ নিহত অনেকের মরদেহের নেই হদিস। আমার বাবার লাশটাই না দিবেন, যে নিচাই আমি বাবার আড্ডিটা পাইলাম দেশে নিয়ে মারি দিব। ছেলেটা মাইরা গোপন করে হারাই দিয়েছে, আমি ছেলের লাশ চাই আর পুলিশের বিচার চাই। নিয়োগ বাণিজ্য করেই ৫ বছরে শত কোটি টাকার মালিক রাজশাহীর সাবেক এমপি ডাক্তার মনসুর। উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ, অনুসন্ধানে নেমেছে দুদক। ঝিনাইদহ আইএইচটিসির এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের নানা অভিযোগ। অভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে কার্তিক গোপাল, অপসারণ চেয়ে আন্দোলনের শিক্ষার্থীরা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আমি জান্নাতুল কলি আপনাদের সাথে আছি। দেখছিলেন সংবাদের শিরোনামগুলো। বানের জল ধীরগতিতে নামায় কমছে না বন্যা কবলিত এলাকার দুর্ভোগ, তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন ৫ উপজেলা, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি খাবারের সংকট, চরম ভোগান্তিতে ১০ লাখ বানভাসী। দিন দিন বেড়েই চলেছে জ্বর, সর্দি, কাশি সহ পানিবাহিত নানা চর্মরোগের প্রকোপ। ফেনীতে এখনও ডুবে আছে সদর, সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় ৫ লাখ মানুষ, প্রাণ হারিয়েছেন ২৬ জন। এখনও অনেকেরই দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। এদিকে কুমিল্লায় প্লাবিত ১৪ উপজেলা থেকেও ধীরগতিতে নামছে পানি, তবে এখনও ১১ লাখ মানুষ জলবন্দী। যারা ঘরবাড়িতে ফিরছেন তারা ব্যস্ত মেরামতের কাজে, ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন তারা। আর নোয়াখালীর কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। খাবার দাবার, শুকনো খাবার খেয়ে বাঁচতে আছি, পানির সংকট, গ্যাস বিদ্যুৎ সংকট। শুকনো খাবার খেয়ে কতক্ষণ বাঁচা যায় মানুষ? আমাকে ই করেন, ডাল চাল এইসব তো ভালো জিনিস দেন, আমরা যাতে খাই বাঁচতে পারি। স্যালাইন খাইও হইতেছে না, আবার বেশি বেশি গোটা গোটা হইতেছে বাচ্চাগুলো শরীরে এই পচা পানিতে। বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চাঁদপুরে যাচ্ছি, সেখান থেকে সহকর্মী কাদের পলাশ যোগ দিচ্ছেন। পলাশ, একটু জানাবেন বেশি ক্ষতি হয়েছে কোন কোন উপজেলায়, আর ত্রাণ তৎপরতা সম্পর্কে এখন কি তথ্য আছে আপনার কাছে? কলি, চাঁদপুরের ৪টি উপজেলায় খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে শাহরাস্তি উপজেলার মানুষ খুবই বিড়ম্বনায় পড়েছে, কারণ ওই দিক থেকে নোয়াখালী এবং কুমিল্লার যে পানি, বানের পানি, সেসব বানের পানি কিন্তু ভিতরে ঢুকে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে চাঁদপুরে এই সময়টাতে প্রায় ১.৫ লাখ মানুষ পানিবন্দী হয়েছে। এর মধ্যে এখন ঠিক এই সময়ে এসে প্রায় ৭০,০০০ মানুষ এখনও পানিবন্দী আছে। আর আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় ৩ থেকে ৩,৫০০ মানুষ আছে। বাকি সবাই কিন্তু ইতিমধ্যে বাড়িতে এসেছেন, কিন্তু বাড়িতে এসে কিন্তু আসলে খুব আশার কিছু দেখছেন না। ইতিমধ্যে পানি অনেক ক্ষতি করে গেছে তাদের ঘর দুয়ার, বিশেষ করে যাদের কাঁচা ঘর তাদের সবচেয়ে ভোগান্তিটা বেশি। যাদের পাকা ঘর তারা ধুয়ে মুছে পরিষ্কার করে ইতিমধ্যে অবস্থান করছে, কিন্তু একেবারেই কাঁচা ঘর যাদের, তাদের কিন্তু খুবই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এছাড়া চাঁদপুরের যে নিম্নাঞ্চল এলাকা, সেসব এলাকায় কিন্তু বিশেষ করে গ্রামীণ যে সড়কগুলো আছে, সেসব সড়ক কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদপুরে প্রায় ২১৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় অর্ধশতাধিক ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে পলাশ। দর্শক, এ পর্যায়ে যাব নোয়াখালীতে। সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ আছেন আমাদের সাথে। সবুজ, নিমজ্জিত এলাকাগুলোর কি অবস্থা জানাবেন? জলবন্দী পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিনা? কলি, নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি সেটি কিছুটা উন্নতি হয়েছে, তবে সে উন্নতিটা খুবই ধীর গতিতে হচ্ছে। আর নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি এটি আসলে এখন জলাবদ্ধতার রূপ নিয়েছে। যেহেতু আমি যদি বলি বন্যা পরিস্থিতির উন্নতি, সেটি আসলে আমি এখন আসছি নোয়াখালী জেলা শহর, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এটি, এবং এখানে প্রতিটি দপ্তরে এবং সড়কে এখনও আপনি নিশ্চয়ই ক্যামেরা দেখাতে পাচ্ছি যে কী পরিমাণ পানি রয়েছে। অবশ্য
পানি কমেছে, এইখানে পানি হাঁটু পরিমাণ ছিল, অবশ্য সেখান থেকে একটু নিচে নেমে এসছে। আর এছাড়া নোয়াখালীর যে বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি এলাকাগুলো রয়েছে সেখানে সড়কে আসলে এখনও হাঁটু পরিমাণ পানি এবং মানুষের ঘর বাড়িতে এখনও আসলে গড়ে ফেরার সেই অবস্থা নেই আসলে। আর নোয়াখালীতে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে মোট 3 লাখ লোক আছে এবং সেখান থেকে পানি কমার কারণে মাত্র 30 থেকে 40,000 মানুষ তাদের ঘর বাড়িতে ফিরতে পেরেছে। তো আপনি বুঝতে পারছেন যে আসলে নোয়াখালীর বন্যা পরিস্থিতি কত ধীর গতিতে উন্নতি হচ্ছে। তবে এটির জন্য কারণ হিসেবে দায়ী করা হচ্ছে যে আসলে নোয়াখালীতে পানি নামার যে জায়গাগুলো, বিশেষ করে খাল, ড্রেনেজ ব্যবস্থা, আসলে খালগুলো দখল হয়ে আছে, অনেক জায়গায় ময়লায় ভরাট হয়ে আছে। তো অবশ্য জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে ত্রাণ দেওয়ার পাশাপাশি খাদ্য সরবরাহের পাশাপাশি এই যে খালগুলো দখল মুক্ত আসলে না করতে পারলো, যে খালের যে বিভিন্ন জায়গায় বাঁধ আছে সেগুলো কেটে দেওয়া বা খালের ময়লা পরিষ্কার করে পানি প্রবাহ সচল রাখার বিষয়টা নিয়ে তা আসলে তার গুরুত্ব সহকারে দেখছেন। এছাড়া নোয়াখালীর আসলে যে আপনি যেটি বলছিলাম যে আসলে যে জলাবদ্ধতা রূপ নিয়েছে, সেক্ষেত্রে যে পানিগুলো মারাত্মক আকারে দূষিত হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে যে পানিবাহিত রোগ বা ডায়রিয়ার প্রকোপ আকার ধারণ করেছে এবং নোয়াখালী যে হাসপাতালগুলো রয়েছে সেখানে আসলে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এছাড়া যে নোয়াখালীর যে মানুষরা, তারা যাদের দুর্ভোগে পড়া মানুষগুলো বলছে যে যদি দ্রুত নোয়াখালীর এই যে বন্যা পরিস্থিতি বা জলাবদ্ধতার পানিগুলো সরানো হয় তাহলে এই দুর্ভোগ দীর্ঘস্থায়ী হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। ধন্যবাদ আপনাকে সবুজ। দর্শক, এই পর্যায়ে যাব আমরা লক্ষ্মীপুরে। আমাদের সহকর্মী আনিস কবির আমাদের সঙ্গে আছেন। আনিস, একটু জানাবেন লক্ষ্মীপুরের পরিস্থিতির কতটা উন্নতি হলো আর বানভাসীরা ঘরে ফিরতে শুরু করেছেন কিনা? আসলে আপনি জানেন যে লক্ষ্মীপুরে পানির উন্নতি বলতে এখন পর্যন্ত কোনো দেখা যায় না। এটা কিন্তু একটা স্থায়ীভাবে বন্যা বলা যাচ্ছে, কারণ এটি যেভাবে পানি কমতে শুরু করছে খুবই ধীরগতি, যেটি আসলে কিন্তু এই ধীরগতির কারণে কিন্তু পানি খুব ধীরগতিতে নামছে, যার কারণে মানুষের কিন্তু মাঝে এক ধরনের অস্বস্তিকর চলে এসেছে। কারণ এইভাবে পানি নামতে থাকলে কিন্তু লক্ষ্মীপুরে বন্যা যেটি আছে এটি কিন্তু স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বিভিন্ন যে জলাশয় রয়েছে, খালগুলো রয়েছে, খালগুলো বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ার কারণে আজকে এই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি। আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে জেলার বিভিন্ন স্থানে যেভাবে মানুষের দুর্ভোগ এবং এই পানির কারণে মানুষের বিশুদ্ধ খাবার সংকট দেখা দিয়েছে এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, এতে করে মানুষ খুবই আতঙ্কিত রয়েছেন। কারণ যে এই পানিগুলো কবে নামবে, কবে শেষ হবে সেটি কিন্তু তারা এখনো বলতে পারছেন না, কারণ এই না পাওয়ার কারণে মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে আমি এই বিষয়ে জেলা প্রশাসক সাহেবের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুর জেলার যেসব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি করেছেন এবং যে দখল করে রেখেছেন তাদের বিরুদ্ধে তিনি প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হবে যে তাদের বাঁধগুলো কেটে দেওয়ার জন্য এবং মানুষকে যেন সুস্থভাবে যেখানে জলাবদ্ধতা রয়েছে সেগুলো পরিষ্কার করে রাখার জন্য, যদি না করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এবং এই বিষয়ে তিনি আরও যথেষ্ট শক্ত অবস্থানে যেতে চাচ্ছেন, যে তিনি বলছেন যে লক্ষ্মীপুর জেলার যে মানুষের যে বর্তমানে যে অবস্থা রয়েছে এতে করে মানুষের দুর্ভোগ দিন দিন বাড়তেছে, যার কারণে তিনি এই ব্যবস্থা গ্রহণ করবেন বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এই বিষয়ে তিনি বলছেন যে স্থানীয়ভাবে তাকে যথেষ্ট সহযোগিতা করা দরকার, যে স্থানীয় যেসব স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন এবং স্থানীয় সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যদি তাকে সহযোগিতা করেন তিনি তাহলে এই জলাবদ্ধতা থেকে এবং এই লক্ষ্মীপুরের যে স্থায়ী বন্যার যেটি রয়েছে সেটি থেকে মুক্তি দিতে পারবেন। তবে এখন থেকে আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন এখন পর্যন্ত তারা কেউ বাড়ি ফিরতে পারেননি, কারণ এখন পর্যন্ত বিভিন্ন স্থানে মানুষ কোমর পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি রয়েছেন, তবে বন্যা পরিস্থিতি অবনতি রয়েছেন। কোহলি, ধন্যবাদ আপনাকে আনিস। চলমান বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 67 জনে, নিখোঁজ রয়েছেন একজন। আর এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তথ্য মতে সব মিলিয়ে 1/2 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। এর মধ্যে 11 জেলায় পানিবন্দী প্রায় 7 লাখ পরিবার। দুর্গত এলাকাগুলোয় প্রায় 4000 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আর সেখানে প্রায় 4 লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। বিপুল সংখ্যক গবাদি পশু রয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় সেবা প্রদানে মোট 472টি মেডিকেল টিম কাজ করছে। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় 43টি ইউনিয়নের প্রায় সবকটিতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত 26 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। কিন্তু কেন এমন ভয়াবহ বন্যা, এর কারণ অনুসন্ধান করেছে যমুনা টেলিভিশন। প্রাথমিকভাবে জানা গেছে পরশুরাম উপজেলার নিজ কালিয়াকুপ গ্রাম থেকে মুহুরী নদীর পানির বাঁধ ভেঙে যাওয়ায় ঢোকে লোকালয়ে। আর স্থানীয়দের অভিযোগ ভারতীয় অংশ বল্লামুখা খালের বাঁধ কেটে দেয়াতেই এমন ভয়াবহ বন্যা। বাসমোড়ার এই পশ্চিম পাশে এখানে তারা কাটিয়েছে বানটা, দেখছেন আপনি? জি। কারা? এই ইন্ডিয়ার লোকেরা, বিছাপাড়া বানটা কাটিয়ে দিচ্ছে। এই ছোট করে কাটবার কারণে এত বড় নদীটা হয়ে গেছে আমরা এখানে।
পরশুরাম উপজেলার নিচকালিকাপুর গ্রামের বাসিন্দা ৮১ বছর বয়সী আক্কাস আলী জানাচ্ছিলেন ফেনীতে ভয়াবহ বন্যার কারণ। সম্প্রতি পাহাড়ি ঢলে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহর প্লাবিত হয়। নিজেদের শহর বাঁচাতে বল্লামুখা খালের মুখে ভারতীয় অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাঁধ কেটে দেয় স্থানীয়রা। এতে তীব্র গতিতে পানি ঢুকতে থাকে পরশুরামের লোকালয়ে, বিধ্বস্ত হয় একের পর এক জনপদ। এমনটাই বলছিলেন সীমান্ত এলাকার বাসিন্দারা। ওদের বিলোনিয়া শহর ডুবে যাচ্ছিল, তো এই জন্য ওরা কি করছে, আসি এদিক দিয়ে কেটেছে যাতে করে পানি বাংলাদেশে ঢুকতে। ওরা কাটে দেওয়ার কারণে পানিগুলো এদিক দিয়ে গিয়ে পশ্চিম দিকে চলে গেছে। পরশুরাম, ফুলগাজী, ফেনী, দাগনভূঞা, কুমিল্লা, লক্ষ্মীপুর সব জায়গায় একসাথে প্লাবিত হচ্ছে শুধু এই পানিগুলাই গিয়ে। এর আগে নিচকালিকাপুর সীমান্তের শূন্য রেখায় মুহুরী নদীর বাঁধ কেটে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় বিএসএফ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। ওরা প্রথমে আমাদেরকে ফাঁকা 5 রাউন্ড গুলি করে ভয়ভীতি দেখিয়ে আমাদের বাঁধটি কাটার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ব্যর্থ হয়ে ওরা ধাওয়া খেয়ে, বিজিবির এলাকাবাসীর ধাওয়া খেয়ে ওরা ওই পারে গিয়ে ওদের দেশের বাঁধটা কেটে দিয়েছে। গেল 20 আগস্ট সকালে বিভিন্ন মসজিদে মাইকিং করে বল্লামুখা খালের বাঁধের ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়। ভারতীয় অংশে খালের বাঁধ কেটে দেওয়ায় পানির প্রবাহে বাংলাদেশ অংশের পুরো চরটি নদীতে পরিণত হয়, যা এবারের বন্যার ভয়াবহতার কারণ বলছেন স্থানীয়রা। 1983 সালের বন্যার সময়ও এই বাঁধটি কেটে দেওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বলেও জানান তারা। আরো 83 সালেও তারা কাটা দিছিল, ভারতের এখান দিয়ে কাটা দিছিল, তো এই পানি এদিকে হয়ে গেছে। এখানে যদি একটা বেড়িবাঁধ না হয় তাহলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর অত্র এলাকার যতবার বন্যা হবে ততবারে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। বাঁধ কাটার বিষয়টি নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে বন্যার ভয়াবহতার কারণ খতিয়ে দেখার পরেই বিস্তারিত জানাতে চান কর্মকর্তারা। ওইখানে বিএসএফ কাটতে চাইছিল, কিন্তু জনগণ বাধা দিছে, তারপর চলে গেছে। নিচকালিকাপুর 0 পয়েন্টে পানির কারণে ভাঙ্গা পড়ছে। এটা অনেক বড় হয়ে ভাঙ্গা পড়ছে, বুঝছেন, প্রায় 70-80 মিটার আর কি। উত্তর দিকে গেলে প্রায় 400-500 গজ গেলে ওই দিক দিয়ে বাংলাদেশের ভিতরে কোনো বাঁধ ছিল না। বাংলাদেশের ভিতরে বাঁধ না থাকার কারণে পানিটা বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে। এটা কিন্তু বেড়িবাঁধ নদীর ধারে। যেহেতু শুরুটা হয়েছে আমাদের মুহুরী নদী দিয়ে, এই বিশেষজ্ঞ যারা তারা আসতেছেন তারা দেখবেন, তারপরে তারা এটা ব্যাখ্যা দিবেন। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে পারি যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। আমি এই মাত্র আপনার কাছে বিষয়টা শুনলাম, বস্তুনিষ্ঠভাবে শুনলাম। ভারতীয় অংশে বল্লামুখা খালের বাঁধ কেটে দেওয়ার পর ঢলের পানি পরশুরাম উপজেলার নিচকালিকাপুর, ফকিরের খিল, কালীকৃষ্ণনগর হয়ে সিলোনিয়া নদীতে পড়ে। এর ফলে অন্যান্য নদ নদীর পানিও বেড়ে যায়। প্লাবিত হয় ফেনীসহ পার্শ্ববর্তী এলাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। পদ্মায় পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে স্থগিত করা হয়েছে নৌকাডুবিতে নিখোঁজ 4 জনের সন্ধান অভিযান। বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। তারা নদীর চর মাঝের দিয়ে এলাকা এবং আশেপাশে টানা কয়েক ঘন্টা অভিযান চালায়, কিন্তু তীব্র স্রোতে ব্যাহত হচ্ছিল ফায়ার সার্ভিসের কার্যক্রম। বেলা 1টার দিকে অভিযানটি স্থগিত ঘোষণা করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় চর মাঝের দিয়া ঘাটের কাছাকাছি 16 যাত্রী সহ একটি নৌকা ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরে পাড়ে আসলেও নিখোঁজ থাকে রাজু, সবুজ, ফারুক এবং মোহাম্মদ আলী নামের 4 জন। তারা সবাই চরের বাসিন্দা। শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকেলেও নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে পুলিশ। এদের মধ্যে অনেকের মরদেহের হদিস মিলছে না। তেমনই একজন গাজীপুরের কোনাবাড়ির হৃদয়। তাকে বন্দুক ঠেকিয়ে হত্যা করার পর মরদেহ কোথায় জানা নেই কারো। তবে স্থানীয় সাংবাদিকদের নামে মামলা দিয়ে বসে আছে পুলিশ। গাজীপুর থেকে আরও জানাচ্ছেন আশিক মাহমুদ, আর ছবি তুলেছেন রুবেল হাসান। গত 5 আগস্ট বিকেলে গাজীপুরের কোনাবাড়ি থানার পাশেই ঘটে এই ঘটনা। ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য একটি ছেলেকে ধরে রেখেছেন। পেছন থেকে আরেক পুলিশ সদস্য ছেলেটির শরীরে শটগান ঠেকিয়ে গুলি করে দেয়। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞাত এই কিশোর। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায় গুলি করার কিছুক্ষণ পর 4 পুলিশ সদস্য ছেলেটির 4 হাত পা ধরে থানার দিকে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত এই কিশোরের হদিস মেলেনি। মরদেহ কোথায় তাও জানে না কেউ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন ছেলেটিকে গুলি করে হত্যার পর বস্তায় ভরে মরদেহ থানার ভেতরে নিয়ে যায় পুলিশ সদস্যরা। ওই পুলিশে করলো আইসে, ঠিক আছে, সেটা এদিক দিয়ে যাচ্ছিল বুঝছেন, চালিয়ে যাওয়ার পরে আইসেই মেরে দিল, মারার পরে এখানে পড়ে গেছে এই যে রাস্তা পরে ঠিক আছে, ওরা এখান থেকে ওখানে নিছে, ওখানে নেওয়ার পরে তারপরে বস্তায় পড়ছে। হ্যাঁ, বস্তায় পরে তারা থানায় নিয়ে গেছে। যে পুলিশটা গুলি করছে একদিক থেকে রাউন্ড করে আইসা ঠাসকার স্পটে গুলি করছে, গুলি করার সাথে সাথে ছেলেটা পড়ে গেছে। ভিডিও ফুটেজ দেখে ইব্রাহিম নামের এই যুবক আমাদেরকে নিশ্চিত করেন নিহত কিশোর তার স্ত্রীর ছোট ভাই হৃদয়। বাড়ি টাঙ্গাইল হলেও পড়ালেখার খরচ ও সংসারের হাল ধরতে কোনাবাড়িতে অটোরিকশা চালাতো। ভিডিও দেখে আমি দেখছি আমি আমার ভাই, আবার নিজস্ব হয়েও আমি দেখছি যে আমার বাইরে নিয়ে ওই থানার সামনে ওই জায়গায় রাখছে, আমি ওইখানে ভিডিও দেখি ছবি দাঁড়িয়ে দেখে আমি নিশ্চিত করছি আমার ভাই। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় হৃদয়ের পরিবার। স্তব্ধ বাবা, কান্না থামছে না মা বোনের। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি মরদেহের সন্ধান চাই পরিবার। আমার বাবার লাশটাই না দিবেন, যে নিচাই আমি বাবার আড্ডিটা পাইলাম দেশে নিয়ে মারি দিব। আমার ছেলেটা মাইরা গোপন করে হলাই দিছে, আমার ছেলের লাশ চাই আর পুলিশের বিচার চাই। লাশ কি করছে এটা পুলিশে জানে, হ্যাঁ এটা পুলিশের দলে থানার ওসি আছে, হ্যাঁ দলেই পাওয়া যাবো কই রাখছে। স্থানীয়রা বলছেন হৃদয়ের মরদেহ সহ আরো কয়েকটি মরদেহ ওই দিন রাতে গুম করেছে কোনাবাড়ি থানা পুলিশ। এখানে মারছে একটা, এঞ্জেল গেটে মারছে একটা, আবার মেডিক্স রোডে একটা, এলো তিনটা, আর এমনি আছে দুইটা মারা গেছিল। আমাদের ওদিন সকালবেলায় না কেউ ফেরত নেই, কারও নেই। মরদেহের হদিস না পাওয়া গেলেও ওই ঘটনায় কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। সেখানে আসামি করা হয়েছে স্থানীয় 5 সাংবাদিক সহ কয়েকজনকে। মামলার বাদীর দাবি নিজেদের দায় এড়াতে পুলিশ ইচ্ছামতো নাম দিয়ে মামলা রুজু করেছে। বাইরে তো মারছে পুলিশে, আমি ভিডিও তো দেখছি, আবার পুলিশে ধরে নিয়ে সবাই রাখছে দেখছি, এটা আমার বাইরে তো বিশ্বাস চাই আমি, তো এটা নিয়ে আমি মামলা করছি। আমি তো নেকা করা জানি না, আমি কানা মানুষ, আমি একবার কাছে বইলা দিছি, তো এরা মামলা করছে। এলাকার কিছু নেতা খেতাকে নাম দিয়ে দিছে, আর নাম দিয়েছে সাংবাদিক। এটা তো সাংবাদিক তো মারা নাকি, এটা তো ভিডিও তো প্রমাণ আছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কোনাবাড়ি থানার ওসি। হ্যাঁ, ভিডিও ফুটেজে 5 তারিখে একটা ঘটনা ঘটছে, কে বা কারা ঘটাইছে, বা যেহেতু মেট্রো পোশাক না, ওই পোশাকে কে আছে এটা আমরা তদন্ত করতেছি। ফেয়ার ইনভেস্টিগেশন করে প্রকৃত যারা দোষী তাদেরকে নিয়ে আসতে হবে। স্থানীয় সাংবাদিকরা বলছেন পূর্ব শত্রুতা ও পুলিশকে বাঁচাতে সাংবাদিকদের নামে মামলা করা হয়েছে। ধামাচাপা দেওয়ার জন্যই, পুলিশকে রক্ষা করার জন্য আমাদের এই সাংবাদিকদের জড়ানো হয়েছে। মসজিদের ইমাম সাহেবদেরও এখানে আসামি করা হয়েছে, তো স্পষ্ট এটা বোঝা যায় তারা আমাদেরকে হ্যায় করার জন্য এই কাজটা করছে। গত 5 আগস্ট কোনাবাড়ির ঠিক এইখানে গুলি করে হত্যা করা হয় হৃদয়কে। এরপর থেকেই তার মরদেহটিও গুম হয়ে গেছে। পরিবার সদস্যরা বলছেন বিচার তো দূরে থাক, তাদের মরদেহটি আগে বুঝিয়ে দেওয়া হোক। আদেও মরদেহ পাওয়া যাবে কিনা এবং বিচার হবে কিনা সেটি এখন দেখার অপেক্ষা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, কোনাবাড়ি, গাজীপুর। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবকের ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে মরদেহ। দুপুরে মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে সাজ্জাদ হোসেনের মরদেহ তোলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান 19 জুলাই সিটি কর্পোরেশনের সামনে গুলিতে মারা যান সাজ্জাদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ 57 জনের নাম সহ অজ্ঞাতনামা 300 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন সাজ্জাদের স্ত্রী। কিন্তু সে সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর চাপে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করে তার পরিবার। পাঠানো হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে কবর থেকে লাশ উত্তোলন করতে হবে এবং সুরথাল করে এরপরে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত হওয়ার পর লাশটা আবার আমরা কবরে স্থাপন করব। এমপি ছিলেন মাত্র 1 মেয়াদে। সেই 5 বছরে শুধুমাত্র এলাকায় নিয়োগ বাণিজ্য করেই শত কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে রাজশাহী 5 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমানের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন বেসুমার, আর নির্বাচনী এলাকায় এমন অভিযোগ মুখে মুখে। সম্প্রতি নিয়োগ বাণিজ্য এবং অর্থ পাচার সহ নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগে মনসুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন।
রাজশাহীর পুঠিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজে 2 দফায় 16 জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয় 2018 ও 19 সালে। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, এই নিয়োগ প্রক্রিয়ায় 1,80,00,000 টাকা নিজের পকেটে ঢোকান তৎকালীন সংসদ সদস্য ডক্টর মনসুর রহমান। ওনারা আমার কাছ থেকে চেক সই করে নিতেন। চেক সই করে নিয়ে কলেজের যখন মানে 5-6 মাসের টাকা জমা হতো, তখন ওই চেক দিয়ে আমাকে উপর থেকে টাকা তুলতে বলতো। আমি উপর থেকে টাকা তুলতাম, প্রিন্সিপাল আমার সঙ্গে উপরে যাইতো। ওই টাকা নিয়ে এসে প্রিন্সিপাল সভাপতিরা ওনারা সব নিয়ে চলে যেত, আর আমি এইভাবে খালি হাতে ঘুরে যেতাম। রাজশাহী 5 আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য এই কলেজের ব্যবস্থাপনা পরিষদে তার ছেলে ও মেয়েকে পর্যায়ক্রমে বানিয়েছেন সভাপতি। তাদের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় নিজের আধিপত্য বজায় রেখেছিলেন। একবার নিজের মেয়েকে সভাপতি করলো, ওনার মেয়েটা যখন উপবৃত্তি নিয়ে চায়না চলে গেলেন, তার ওনার ছেলেকে আবার সভাপতি করলেন। করে কলেজে যে নিয়োগগুলো হলো, লক্ষ লক্ষ টাকা সরাসরি এমপি নিজের হাতে নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একই কায়দায় নিয়োগ বাণিজ্য করে কয়েকশো কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতিবাদ করলে নির্যাতনের শিকারও হতে হয়েছে শিক্ষকদের। এই 15-20 বছরে মানে শুধু লুটপাট আর লুটপাট, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন তো হয়েছেই। 18 সালে মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে আমাদের আর কি বেতন হয়। ওই সময় বেতনের জন্য আমার কাছ থেকে যে তারা 5 লক্ষ টাকা নিয়েছে। ব্যাপক দুর্নীতি হয়েছে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নের যে টাকাটা আসতো সেখানে মারিং কাটিং হয়েছে। টাকার পরিমাণ যদি মানে 1200 বা 1000 থাকে, সেখানে কোথাও কোথাও নিয়েছে 2000, 3000, 4000 পর্যন্ত নিয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে সরকারি অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে ডাক্তার মনসুর রহমানের বিরুদ্ধে। যে রাজনৈতিক পাওয়ার ছিল, এমপি ছিলেন, ওনার কথাতেই সব কিছু চলতো। প্রিন্সিপাল ওনাকে সর্বপ্রকার সাহায্য করতেন এবং কোনো উন্নতি করেননি আমাদের কলেজের। সুযোগ সুবিধা আমরা যেটা প্রাপ্য সেটা আমাদেরকে দেয়নি, তার রাজনীতি হিসেবে সেটা তিনি ভোগ করতেছে। আওয়ামী লীগপন্থী পেশাজীবী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা হিসেবে মনসুর কাজ করেছেন দীর্ঘ সময়। 2018 সালের জাতীয় নির্বাচনে অনেকটা চমক হিসেবেই আসে তার দলীয় মনোনয়ন। সেই নির্বাচনে তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন 14 লাখ টাকা। 5 বছরের ব্যবধানে দৃশ্যমান আয় বেড়ে দাঁড়ায় 93 লাখ টাকায়। যদিও দুদকে জমা পড়া অভিযোগ বলছে, এই সময়ে তিনি শত কোটি টাকার মালিক হয়ে বিদেশে অর্থ পাচার করেছেন। এলাকার উন্নয়ন প্রকল্প থেকেও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 18 থেকে 20 মাসের মধ্যে আপনারা দেখেন রাস্তার কি পরিবেশ, যা পারিছে করতে চলে গেছে, কেউ কোনো বলারও নাই, দেখারও নাই। রাস্তা তো কার্পেটিং হইলে তো সেই কার্পেটিং হয়নি, খালি নুন দিয়া সেটা ঠিক আছে। মাত্র 1 মেয়াদেই তার বিরুদ্ধে ওঠে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতির অসংখ্য অভিযোগ। সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি দলের মনোনয়ন থেকে বঞ্চিত হন। এসব অভিযোগ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ডাক্তার মনসুর রহমানকে পাওয়া যায়নি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। চাকরিতে পুনর্বহালের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন কারখানায় বিক্ষোভ, হামলা এবং ভাঙচুর করেছে চাকরিচ্যুত শ্রমিকরা। সকালে বিসিক এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় কয়েকশো শ্রমিক। ভাঙচুর চালানো হয় 11টি পোশাক কারখানায়। এ সময় কর্মরত শ্রমিকদের সাথে চাকরিচ্যুতদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ছুটি ঘোষণা করা হয় হামলার শিকার কারখানাগুলোতে। পরে বিসিক নগরী শাখা সড়কে বিক্ষোভ করে চাকরিচ্যুতরা। এদিকে বেতন ভাতা বৃদ্ধি সহ 8 দফা দাবিতে বিক্ষোভ করেছে বাটা শু কোম্পানির শ্রমিকরা। সকালে কারখানার সামনে ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে অবস্থান নেয় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সাভারের ভিআইপিজেড এলাকায় চাকরির দাবিতে বিক্ষোভ করেছে শতাধিক বেকার নারী পুরুষ। সকালে ভিআইপিজেড নতুন এবং পুরাতন জোনের প্রধান ফটকে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়েন তারা। অবরোধ করা হয় নবীনগর চন্দ্রা মহাসড়ক। পরে সেনাবাহিনী সড়ক থেকে সরিয়ে দেয় আন্দোলনকারীদের। এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে প্রায় এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে প্রায় 2 সপ্তাহ ধরে আন্দোলন করেছেন ঝিনাইদহ আইএইচটিসির ছাত্রীরা। অভিযুক্তরা কার্তিক গোপালের অপসারণ চেয়ে দেয়া হয়েছে লিখিত অভিযোগ। প্রায় 12 বছর ধরে যৌন হয়রানি এবং নির্যাতনের নানা অভিযোগ থাকলেও বহাল তবিয়তে থাকা এই শিক্ষককে নিয়ে উত্তপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে আছেন কার্তিক।
বেশ কদিন ধরেই বিক্ষোভ চলছে ঝিনাইদহের ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি IHT-তে। এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল ক্যাম্পাস। শিক্ষার্থীদের অভিযোগ, ডেন্টাল বিভাগের প্রধান কার্তিক গোপালের বিরুদ্ধে প্রায় এক যুগ ধরে বিভিন্নভাবে হয়রানি ও যৌন নির্যাতনের শিকার নারী শিক্ষার্থীরা। আমার সিনিয়র জুনিয়রের সবার সামনে আমার শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। আমার নিজস্ব ঘনিষ্ঠ বান্ধবী, যিনি নিজেও সনাতন ধর্মাবলম্বী, তাকে সে দফায় দফায় কুপ্রস্তাব দেয়। সে যখন রাজি হয় না এবং তাকে পার্সোনাল চেম্বারে যখন ডাকে, তখন যখন সে তার শ্লীলতাহানির চেষ্টা করে, তখন সে থাটায় তাকে একটা থাপ্পড় দেয়। 100 থেকে 150 জনের বেশি বোন স্টেটমেন্ট দিয়েছে তার এগেইনস্টে যৌন কেলেঙ্কারি। এটা খুবই দুশ্চরিত্র ব্যক্তির ক্ষেত্রেই করা সম্ভব। শিক্ষকের কাছ থেকে আমরা এগুলো আশা করি না। স্যারের বিরুদ্ধে যেগুলো অভিযোগ সম্পূর্ণ সত্য এবং 100% প্রমাণিত। এর প্রুফ আমাদের কাছে আছে, রেকর্ডিং আছে এবং ভিডিও আছে। আমাদের প্রশাসন কেন সময় নিচ্ছেন, বারবার আমাদের কেন হেনস্থা করতেছেন? কারণ যে অন্যায়কারী তার সঙ্গে কোনো আপোষ নাই। একটাই দাবি, ওনার পদত্যাগ চাই। ওনার মতো শিক্ষক আমাদের IHT-তে লাগবে না। দীর্ঘদিন ধরে লিখিত ও মৌখিক অভিযোগ দেয়া হলেও রহস্যজনক কারণে কোনো পদক্ষেপ নেয়নি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর থেকে আত্মগোপনে এই শিক্ষক। কর্তৃপক্ষের দাবি, পলাতক থাকায় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। যে কোনো আপনার ইনভেস্টিগেশন করতে গেলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। যারা এলিগেশন আসছে ভালো কথা, এই এলিগেশনের এগেইনস্টে ওদের কি বক্তব্য, এটা সবসহ আমরা কম্পাইল করে আমরা পাঠিয়ে দেবো ওদের দপ্তরে। 2012 সালে যাত্রা শুরু ঝিনাইদহ IHT-র। এখানে 5টি বিভাগে লেখাপড়া করছে 350 জন ছাত্রছাত্রী। অভিযুক্তকে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। পদত্যাগ করে অথবা আমরা কলেজ ঘেরাও করব, কাউকে কলেজ থেকে বের হতে দিব না। জারিন অর্নি, যমুনা নিউজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজবাড়ীতে এক কলেজ শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এক পক্ষ অপসারণ চাইলেও অন্য পক্ষ চাইছে স্বপদে বহাল থাকুক ওই শিক্ষক। রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক আব্দুল্লাহ হাসান দুপুরে গণস্বাক্ষর কর্মসূচি শেষে তার পদত্যাগ সহ 12 দফা নিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীদের এক পক্ষ। শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং নারী শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করা সহ বিভিন্ন অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। তবে মহিলা কলেজের শিক্ষার্থীরা জানান, নিজ স্বার্থ বাস্তবায়নের জন্য শিক্ষক আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। এ সময় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলাচলের রাস্তার ঘরতলায় অবরুদ্ধ 25টি পরিবার। এতে চরম ভোগান্তিতে তারা। স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে দখলের অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন। ইউএনও বলছেন এটি জমি সংক্রান্ত জটিলতা, সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন তিনি। কোটালীপাড়ার বান্দল গ্রামের কর্মকার পাড়ায় বসবাস 25টি পরিবারের। খালপাড়ের কাঁচা এই রাস্তা দিয়ে প্রায় 50 বছর ধরে তাদের চলাচল। সম্প্রতি হঠাৎ রাতের আধারে সেই রাস্তায় তোলা হয়েছে ঘর। এতে অবরুদ্ধ পরিবারগুলো। পথের ভিতর ঘর উঠাইয়া মাটি কেটে রাস্তা কাটতে আটকে দিয়েছে, আমাদের অত্যাচার করছে। আমরা আর বাড়ি থেকে বের হইতে পারতেছি না। এই রাস্তাটা আমার ওই পেছনে জমি ছিল, ওই জমিটা কাইটে আমার বাবা রাস্তাটা তৈরি করছে। কোনো ঝগড়া বিবাদ করি নেই, কিছু না, আমরা জানিও না। রাস্তা ছিল তো ব্রিটিশ আমলে, এই রাস্তা আমরা ছোটকালেরটাই দেখছি। ভুক্তভোগীদের অভিযোগ, এলাকার প্রভাবশালী সোহেল হাজরা এই ঘরটি তুলেছেন। এর প্রতিবাদ জানানোতে দেয়া হয়েছে হুমকি ধামকি। এতে ভুগছেন নিরাপত্তাহীনতায়, চেয়েছেন প্রতিকার। আমাদের এখানে এমন একটা পরিস্থিতি, একজন অসুস্থ হয়ে পড়লে তারা নিয়ে হসপিটালে যাওয়া যাবে না, তারা কি কান্দে করে নিয়ে যাব? এই হলো পথের অবস্থা। এখানে তার জায়গা আছে, আমারও জায়গা আছে, তার একার জায়গা না। আমাদের বিকল্প কোনো পথ নাই যেখান থেকে আমরা রাস্তায় বের হবো। যদি এই পথটা অবমুক্ত না করে তাহলে আমরা বাসায় বন্ধ হয়ে থাকতে হবে। বুড়া বুড়া লোক আমরা তো অসুস্থ হলে আমাকে তো হাসপাতালে নিতে পারবে না। 100% জায়গা ও রেকর্ড করছে। এই রেকর্ড সূত্রে কতগুলো জায়গা আমার নষ্ট করছে, দেখেন তুই করছে এখানে। ভুক্তভোগীদের দাবি, রাস্তা দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও অভিযুক্তের দাবি, জায়গার মালিক তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি। নিজে গিয়েছিলাম, জায়গাটা মীমাংসা হয়েছে এবং তারা ওই জায়গা থেকে রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে। এখনো কথা হলো তারা হাঁটা চলার জায়গাটা ওকে করে দিচ্ছে, কি করে দিচ্ছে।
অবরুদ্ধ হয়ে পড়া 25টি পরিবারের বেশিরভাগই সনাতন সম্প্রদায়ের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।